আসসালামু আলাইকুম। আমি ডক্টর সিফাত তানজিলা। আমি এএমজেড হাসপাতালে সার্জারি কনসালটেন্ট হিসেবে কাজ করছি। আমি একজন জেনারেল ল্যাপারোস্কোপিক অ্যান্ড ব্রেস্ট অ্যান্ড কোলোরেক্টাল সার্জন। এখন অক্টোবর মাস চলছে। আমরা জানি যে অক্টোবর মাস হচ্ছে ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ। আমরা পুরো মাস জুড়ে বিভিন্ন ওয়ার্কআপ, বিভিন্ন রাইট আপ বা বিভিন্ন কাজের মাধ্যমে, কথাবার্তার মাধ্যমে, লেখালেখির মাধ্যমে মানুষের মনে সচেতনতা, ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি এবং ব্রেস্ট ক্যান্সার জিনিসটা কি এটার বিষয়ে ধারণা দেওয়ার চেষ্টা করি এবং মানুষের মনে নিয়ে সচেতনতার চেষ্টা করি। আবার অনেকের মনে দেখা যায় যে ব্রেস্ট ক্যান্সার না, কিন্তু তারপরেও অনেক বেশি দুশ্চিন্তা করে। এই জিনিসগুলো যাতে না হয়, বা যারা হচ্ছে ব্রেস্ট ক্যান্সার নিয়ে ডায়াগনোসিস হয়েছে তারা যেন খুব তাড়াতাড়ি চিকিৎসা নেয়, বা যারা এখনো ডায়াগনোসিস হয়নি তারা যাতে আর্লি ডিটেকশন বা প্রাথমিক পর্যায়ে ব্রেস্ট ক্যান্সারটা নির্ধারণ করতে পারে। এই কারণে আমরা বিভিন্ন কথাবার্তা বলে থাকি। প্রতি বছরের মতো এবছর 2025 সালে অক্টোবর মাসে ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থের হু প্রতিপাদ্য বিষয় বা হু থিম, যেটা WHO থিম হচ্ছে এভরি জার্নি ম্যাটার, এভরি স্টোরি ইজ ইউনিক। সো আমরা এই প্রতি বছরের মতো এবছরও আমরা প্রত্যেকটা মানুষের যে ব্রেস্ট ক্যান্সারের যে যাত্রা পথ বা ব্রেস্ট ক্যান্সারের যে ইতিহাস, এই জিনিসটা নিয়ে সে যাতে সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারেন এবং যাদের ব্রেস্ট ক্যান্সার হয়নি তারা যাতে হলেও আর্লি ডিটেকশন করতে পারেন, এগুলো নিয়ে আমরা কথা বলে থাকি। তো প্রথমে আমি কথা বলবো যে ব্রেস্ট ক্যান্সার আসলে কাদের হতে পারে। সাধারণত দেখা যায় যে একটু অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলি বা হাই সোসাইটি বিলং করে তাদের মধ্যে ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকিটা বেশি থাকে। যারা একটু বেশি রিচ ফুড খায়, যারা একটু বেশি ওবেজ বা স্থূলতা যাদের থাকে, তারা, পুরুষ মহিলা দুজনেরই হতে পারে, মহিলাদের ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি বেশি। তারপরে দেখা যায় যারা বিভিন্ন জন্ম বিরতিকরণ পিল খায় বা বিভিন্ন ওভুলেশন ইন্ডাকশন ড্রাগ, বা বিশেষ করে যাদের বন্ধ্যাত্ব আছে, বন্ধ্যাত্বর জন্য যে ধরনের হরমোনাল থেরাপি বা হরমোন রিপ্লেসমেন্ট যেগুলো নিয়ে থাকে, সেগুলোর কারণেও কিন্তু ব্রেস্ট ক্যান্সার হতে পারে। তো এছাড়া দেখা যায় বয়স একটা ফ্যাক্টর, একটু অ্যাডভান্স এজে বা একটু 45 এর পরে বা 50 পরে দেখা যায় ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকিটা একটু বেড়ে যায়। তো এই বিভিন্ন এগুলো আসলে কারণ আছে। আমরা কিভাবে বুঝতে পারবো যে ব্রেস্ট ক্যান্সার হয়েছে? যদি একটা ব্যথা মুক্ত বা ব্যথাবিহীন লাম্প বা চাকা, পেইনলেস লাম্প যদি পাওয়া যায় ব্রেস্টে, যেটা আগে কখনোই ছিল না, হঠাৎ করে হয়েছে এবং হঠাৎ করে একটা মটর দানা বা পি শেপ থেকে বড় টেনিস বল বা বড় বলের শেপ হয়ে গিয়েছে, এই জিনিসটা যেটা মসৃণ থাকবে না, আঁকা বাঁকা থাকবে, ইরেগুলার শেপ থাকবে, এই জিনিসগুলো যদি হয় তাহলে হচ্ছে আমরা ব্রেস্ট ক্যান্সার এটা বলতে পারি। তো ব্রেস্ট ক্যান্সার হলে, ব্রেস্ট ক্যান্সার যদি আপনি আর্লি ডিটেকশন নিয়ে আমরা অনেক কথাবার্তা বলে থাকি। আর্লি ডিটেকশন আপনি তখনই করতে পারবেন যখন আপনি নিজের শরীর সম্পর্কে আপনি অবগত থাকবেন, তখনই আপনি আর্লি ডিটেকশন করতে পারবেন। তো আমরা বলে থাকি যে প্রতি মাসে একবার করে আপনি শুয়ে অথবা দাঁড়িয়ে, লাইং ডাউন অথবা স্ট্যান্ডিং পজিশনে মাসিকের 7 দিন পরে গোসলের সময় বা শাওয়ারের সময় আপনি ব্রেস্টটাকে এক্সামিন করবেন দাঁড়িয়ে, বা এবং শুয়ে আপনি আবার ব্রেস্টটাকে এক্সামিনেশন করবেন। প্রতি মাসে যদি আপনি করেন তাহলে আপনি কোনো যদি চেঞ্জ হয় তখন আপনি চেঞ্জটা দ্রুত ধরতে পারবেন। প্রতি মাসে না করে আপনি হঠাৎ করে একদিন যদি আপনি এটা টেস্ট করেন তাহলে আপনি কিন্তু আসলে এটা ধরতে পারবেন না। ব্রেস্ট ক্যান্সার যদি হয়ে যায়, প্রথমেই আমরা বলি ব্রেস্টের ট্রিপল অ্যাসেসমেন্ট, মানে হাতে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে পাওয়া, আরেকটা হচ্ছে রেডিওলজি, আল্ট্রাসোনোগ্রাম বা ম্যামোগ্রাম করে আমরা জানতে পারি। কিন্তু এটাকে আমাকে কনফার্ম হওয়ার জন্য অবশ্যই টিস্যু ডায়াগনোসিস বা বায়োপসি পরীক্ষা করতে হবে। সো বায়োপসিটা হচ্ছে আমরা কোর কাট বায়োপসি বা টিউমার থেকে মাংসের একটা টুকরো নিয়ে সেটা পরীক্ষায় পাঠাই, হিস্টোপ্যাথোলজি করতে পাঠাই। সেটাতে যদি ক্যান্সার হয় তখন ক্যান্সার ডায়াগনোসিস হয়। তো ক্যান্সার ডায়াগনোসিস হলে আমরা প্রথমে কোন গ্রেডে আছে, কোন পর্যায়ে আছে, প্রাথমিক ধাপে আছে নাকি ক্যান্সারটা পুরো শরীরে ছড়িয়ে গিয়েছে, এটার জন্য আমরা স্টেজিং করি। সো স্টেজিং এর পরে আমরা হচ্ছে চিকিৎসাটা নির্ধারণ করি, তার কি পুরো ব্রেস্ট কেটে ফেলতে হবে নাকি মাস্টেকটমি যেটাকে আমরা বলি, বা ব্রেস্টের একটা অংশ কনজার্ভিং সার্জারি BCS যেটা বলি ওটা করতে হবে, নাকি তাকে আগে কেমোথেরাপি নিয়ে অপারেশনে যেতে হবে, নাকি অপারেশনের পরে কেমোথেরাপি লাগবে, নাকি রেডিওথেরাপি লাগবে, নাকি হরমোনাল থেরাপি লাগবে বা ইমিউনোথেরাপি, যেটাই হোক এই থেরাপিগুলো কোনটা কখন লাগবে সবকিছুই কিন্তু আমরা এই হিস্টোপ্যাথোলজি দিয়ে নির্ধারণ করে থাকি।
তাই আর্লি ডিটেকশন নিয়ে আমাদের কথার কোনো শেষ নেই। আর্লি ডিটেকশন ইজ এভরিথিং। যখন আপনি ডায়াগনোসিস করতে পারবেন, দ্রুত কোন পর্যায়ে বা স্টেজ নির্ধারণ করতে পারবেন, ব্রেস্টের চিকিৎসা তত দ্রুত হবে। এবং ব্রেস্ট ক্যান্সার এমন একটা ক্যান্সার যেটা প্রাথমিক পর্যায়ে চিকিৎসা করলে বা চিকিৎসা সুন্দরভাবে হলে কিন্তু সম্পূর্ণরূপেই সুস্থ থাকা যায়। তাই ব্রেস্ট ক্যান্সারে আর নয় অবহেলা। এখন থেকে সবাই সচেতন থাকবেন। সবার জন্য শুভকামনা।